যদি বাংলাদেশের অ্যাপারেলের সম্ভাবনার কথা আমি বলি, ইউএস এবং ইউরোপ ডেফিনেটলি দে উইল ওয়াক আউট ফ্রম চায়না, ডেফিনেটলি দেয়ার উইল বি নো আদার এক্সকিউজ, এবং তারা যত দ্রুত সম্ভব চায়না থেকে বের হয়ে আসবে। যদি চায়না থেকে 2% অ্যাপারেল অপরচুনিটিও বাংলাদেশে আসে, বাট আর উই রেডি? আমরা কিন্তু গত বছরই দেখেছি যে আমাদের ক্যাপাসিটি কনস্ট্রেইন। সো আমরা যারা এই ট্রেডে আসি, আমরা যারা এখানে যারা উপস্থিত আছি, মোস্টলি আমরা সার্ভিস হোল্ডার, যদি আমরা আমাদের বেনিফিটের কথা চিন্তা করি, ইফ উই আর সেলফিশ, যে আমি আমার নিজেকে কীভাবে আপগ্রেড করতে পারি, তার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সাহসিকতার সাথে আমরা যা বিশ্বাস করি সে পথে আমাদেরকে চলা, যেটা আমার ভালো লাগে সেটাই আমার করা। যারা গার্মেন্টসের এই প্রবলেম বা গার্মেন্টসকে প্যাশন হিসেবে না নিতে পারেন, তাদের জন্য এই ট্রেডে সার্ভাইভ করা উইল বি ডিফিকাল্ট। হয়তোবা অ্যাভারেজ যেভাবে আসেন চলে যাবে, কিন্তু যদি আপনি আপনার ক্যারিয়ারকে একটা শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চান, ইউ হ্যাভ টু বি প্যাশনেট। আপনাকে এই ট্রেডের প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল ইস্যুস, এইগুলোকে যদি আপনি আত্মস্থ করতে পারেন, ডেফিনেটলি ইউ উইল বি ডুইং গুড। সেকেন্ড থিং ইজ দ্যাট আমরা যারা এখানে আসি এবং যারা চাকরির সাথে জড়িত, আমাদের যারা এমপ্লয়ার, আমাদের যারা মালিক পক্ষ, আমি তাদের জন্য বলবো কনভে দিস মেসেজ যে মেবি 2023 উইল বি এ ডিফিকাল্ট ইয়ার বিকজ অফ ইউক্রেন ওয়ার, যেখানে ফুয়েল প্রাইস গন ভেরি হাই। মানুষের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফুড, আর সেটাতে ইউরোপ এবং আমেরিকা আর স্ট্রাগলিং, সেখানে অ্যাপারেল তো স্বাভাবিকভাবে একটু পরের বিষয়। বাট অ্যাপারেলের চাহিদা অ্যানুয়ালি ইনক্রিজ 6 to 7%। যে কথা বলছিলাম যে সেপ্টেম্বর 14 যে ডেইলি স্টারের বিজনেস ডেনিমের উপরে একটা আপডেট দিয়েছে, আমি নওশাদকে লিঙ্কটা শেয়ার করেছি, যদি কেউ চান ইউ ক্যান কালেক্ট। ইটস ভেরি ইন্টারেস্টিং। বাংলাদেশের ডেনিমের সম্ভাবনা এবং বাংলাদেশে অ্যাপারেলের সম্ভাবনা অফুরন্ত, যদি একটু স্টাডি করেন দেখতে পাবেন। তো তার জন্য আমাদেরকে আরেকটু প্রিপারেশন নিতে হবে, সেটা যেটা বলছিলাম যে আমরা বাংলাদেশে এখানে যারা কাজ করি, আমাদের দক্ষতার যোগ্যতার পাশাপাশি আমাদের আরেকটা বিষয় খুব কঠিনভাবে নিবেদিত হতে হবে, সেটা হচ্ছে মেনটেনিং ইউর হাইয়েস্ট লেভেল অফ ইন্টিগ্রিটি। একটা বিদেশি যখন এখানে কোনো অনৈতিক কর্মকাণ্ড কাজ করে, ওর কিছু যায় আসে না, দুদিন পরে বাংলাদেশ ছেড়ে চলে যায় আরেকটা দেশে। কিন্তু আমি শামীম যখন বাংলাদেশে কোনো কিছু করব, তখন এই ঢাকা ইউনিভার্সিটি সবাই জানবেন, ও শামীম ভাই এত বড় বড় লেকচার দিয়ে গেলেন, আপনি তো ভাই এই কর্ম করে এখানে ধরা পড়ে এই অবস্থায় আছেন। সো আমার মার্কেট উইল বি ভ্যানিশ, নেক্সট ডে নোবডি উইল কল মি ফর জব। মার্কেট ইজ ভেরি স্মল। আমরা যারা এই ট্রেডে কাজ করি, আমরা যদি আমাদের ফিউচার, আমরা যদি আমাদের ভবিষ্যৎকে সম্মানজনক অবস্থায়, আমাদের পরিবার পরিজন নিয়ে যদি সম্মানজনক অবস্থায় আমরা এই ট্রেডের দিকে থাকতে চাই, এবং এই বিদেশি এক্সপ্যাট্রিয়েটদের সাথে যদি আমরা কম্পিটিশন করতে চাই, তাহলে আমাদের জন্য মেনটেনিং হাইয়েস্ট লেভেল অফ ইন্টিগ্রিটি উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ইন আওয়ার জব লাইফ। আমি বিশ্বাস করি এটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই দেশে, এই ইন্ডাস্ট্রিতে ঢাকা ইউনিভার্সিটি ছেলেমেয়েরাই আমরা লিড করব। তো আমি মনে হয় অনেক সময় নিয়ে ফেলেছি। আমি যা বলছি, আমি আমার একান্ত ব্যক্তিগত কথা বলেছি, যে বিজনেস ডাটাগুলো শেয়ার করেছি, মোস্ট অফ দেম আর পিকড ফ্রম 14 সেপ্টেম্বর ডেইলি স্টার থেকে। এবং আমি যেহেতু লিয়ানফুংয়ের সাপ্লাই চেনের দায়িত্বে আছি কোলস ডিভিশনের, আমাদের বিভিন্ন প্রেজেন্টেশনে বিভিন্ন ডাটা রিসার্চ করার প্রয়োজন পড়ে। আমাদের একটা উইংস আছে এই ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করে, আমি তাদের থেকে কিছু ডাটা নিয়ে আপনাদেরকে শেয়ার করেছি। কারো যদি বাংলাদেশ বিজনেস স্টাডিজ বা আদার্স ইনফরমেশনের জন্য যদি আরও কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে, প্লিজ রিচ আউট মি উইদাউট এনি হেসিটেশন। আই উইল বি হ্যাপি টু শেয়ার উইথ ইউ অল। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অর্গানাইজার টু ইনভাইট মি। থ্যাংকস এভরিওয়ান। বাই। কমে যাওয়া মানে কিন্তু গার্মেন্টসের অর্ডার বন্ধ হয়ে যাওয়া নয়, অর্ডার থাকবে। আমরা বলি আমরা বেসিক করি, বাট আমি এখন যেটা অনুধাবন করছি যে আমরা বেসিকের জন্য এখন এক্সপার্ট না। কেন বলছি? একটা বেসিক প্রোডাক্ট যদি আমি চায়নার কথা বলি, তারা একটা বেসিক প্রোডাক্ট করে 80% 85% ইফিসিয়েন্সিতে। আমরা এখনও 60% ইফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারি না। তো সেই জায়গায় গিয়ে আপনি সিএমএ গিয়ে বলেন, আপনি কস্টিংয়ে গিয়ে বলেন, এফওবিতে বলেন, আপনি কীভাবে আপনি লিড করবেন। সেম টাইমে যদি আমরা ডাই হাউজের কথা বলি, ডাই হাউজে গিয়ে আমাদের যে কস্টিংটা আমরা এখন ধরি,
মানে কমপ্লিটলি আমি যদি সংক্ষেপে বলি, আমাদের কস্টিং মেথডটা চেঞ্জ করতে হবে এবং একই সাথে আমাদের প্রোডাকশন ইফিসিয়েন্সি, ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি বাড়াতে হবে যদি আমরা বেসিক করতে চাই। যদি গ্লোবাল সিচুয়েশন এরকমই থাকে, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে যদি গ্লোবাল সিচুয়েশন এরকমই থাকে, বেসিক অর্ডার কিন্তু বাড়বে। তো বেসিক অর্ডার বাড়লে সেই জায়গায় কস্টিংয়ে গিয়ে টিকে থাকার জন্য যে প্রস্তুতিটা থাকা দরকার, সেই জায়গায় আমরা পিছিয়ে আছি। এক আর বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে, এটা মানে আমি কোট আনকোট করে বলছি, এটা এই আলোচনার জন্য, এখানকার জন্য, এটা নিয়ে আবার কেউ কোট করবেন না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা কিন্তু দেখবেন যে আমি সম্প্রতি সময়ে দেখছি, আমি বিশেষ করে আমি ইন্ডিয়ার কথা বলছি, যে রিজনাল অফিসগুলো, বাইং অফিসগুলো এখন তাদের ওখানে প্রচুর হচ্ছে। সেম টাইমে এখানে বাইং অফিসগুলোতেও কিন্তু তাদের অনেক সিনিয়র পার্সোনালিটি জব করছেন। তো আমরা যারা কাজ করছি, আমরা বাইং পার্টে যারা আছি, তারা অনেক সময়ই আমরা কিন্তু মানে বুঝে বলি, না বুঝে করি, হ্যাঁ, ইমোশনালি করি। আমরা ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে এমন কিছু শক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছি, যে শক্ত সিদ্ধান্তের কারণে ওই ফ্যাক্টরিগুলো হয়তো ওই অর্ডারগুলো আর সার্ভাইভ করতে পারছে না, বাট আলটিমেটলি কিন্তু অর্ডারগুলো আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যাচ্ছে। সো আমি যারা বাইং পার্টে আছেন বিশেষভাবে অনুরোধ করব, এই জায়গাগুলোতে খুব সেন্সিটিভলি আমাদের দেখতে হবে এখন, যে আমি একটা ফ্যাক্টরিকে, অবশ্যই ফ্যাক্টরি কোয়ালিটি, ইফিসিয়েন্সি, কমপ্লায়েন্স, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ফ্যাক্টরিকে অ্যাজ বায়ার রিকোয়ারমেন্ট হতে হবে, কিন্তু এমন কোনো সিদ্ধান্ত যাতে আমাদের দিক থেকে না যায়, বিশেষ করে আমরা যারা বাইং পার্টে আছি, ফ্যাক্টরিটা যাতে ওই অর্ডারটা লুজ না করে। মনে রাখবেন, একটা ফ্যাক্টরি একটা অর্ডার লুজ করা মানে অর্ডারটা বাংলাদেশেই যে থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই অর্ডারটা কিন্তু বাংলাদেশের বাইরে চলে যেতে পারে। একটা অর্ডার যদি আমার দেশের বাইরে চলে যায়, এরকম অসংখ্য এক্সাম্পল আছে। এবং আপনারা যারা বাইং পার্টে আছেন, আমার বিশ্বাস আপনারা আমার থেকে আরও ভালো জানেন। এটা বিশেষ করে বাইং পার্টে যারা জব করেন তাদের জন্য আমার একটা বিশেষ অনুরোধ থাকবে। আর ফ্যাক্টরি পার্টে আমরা যারা আছি, আমাদেরও আসলে এই জায়গায় প্রস্তুতির অনেক মানে স্কোপ আছে, আমাদের এই প্রস্তুতিগুলো নিতে হবে। দুই হচ্ছে, ম্যানেজমেন্ট লেভেলে আমাদের নেতৃত্বটা আরও বাড়াতে হবে, খুব ইমিডিয়েট বাড়াতে হবে। আদারওয়াইজ সার্ভাইভ করাটা টাফ হবে, কিন্তু সার্ভাইভ করবে। এর ভিতরেও কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি, আমার কাছে তথ্য আছে, যারা এখনও 11 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা ফ্যাক্টরি চালাচ্ছে। আবার অনেক ফ্যাক্টরি 8 ঘন্টার জন্য অর্ডার নাই। তো এই যে নাই আর আছের মাঝখানে কিন্তু গল্পটা আমাদের জানতে হবে। আমরা যারা একটু নেতৃত্ব পর্যায়ে আছি তাদের জানাটা দরকার। আমি সম্প্রতি বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শুভ সন্ধ্যা। নতুন যারা আসছে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, একনিষ্ঠতার সাথে কাজ করতে হবে। এবং শুধু একটা, যে সবাই আমি দেখছি এখানে শুধু বলে মার্চেন্ডাইজার। কেন ভাই মার্চেন্ডাইজার, কমার্শিয়াল, লট অফ পয়েন্ট আছে, সবগুলো শিখতে হবে। এক্সটাবলিশড হইতে হলে আমাদেরকে সমস্ত কাজগুলো শিখতে হবে। আমরা শিখছি, আমরা পরিশ্রম করছি। সকালে ঢুকছি 9টার সময় অফিসে, রাত্রে 10টা-11টা বেজে গেছে, লাইট বন্ধ হয়ে গেছে, তারপরেও আমরা কাজ করছি। কাজ করতে হবে, করতে হবে, ধৈর্য ধরতে হবে। তো এটাই আমার কথা নতুনদের প্রতি। আপনারা আসেন লাইনে, সবাই ধৈর্য ধরে কাজ করে, ইনশাআল্লাহ সফলতা আসবেই। থ্যাংক ইউ। আজকে গার্মেন্টস সেক্টর, এই জায়গাটা আমাদের এদেশের ইকোনমিকের এখানে 84 থেকে 87 আমাদের ফরেন রেমিটেন্স আর্ন করি আমরা গার্মেন্টস থেকে। সুতরাং এই সেক্টরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, এখানে বলিষ্ঠ নেতৃত্ব দিবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যারা যেখানে কর্মরত আছেন, আমি যে কথাটা আমার দিকে ইন্ডিকেট করেছিলাম যে আমরা ইচ্ছায় এখানে খুব কমই আসি গার্মেন্টসে, অনিচ্ছাকৃতভাবে এসেছিলেন যারা, তারা কিন্তু আজকে খুব ভালোই করেছেন। আজকের আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার শাহ, গত কয়েকদিন আগে গত লাস্ট মান্থে আফ্রিকাতে একটা ট্যুর ছিল, ইথিওপিয়াতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে। তো যাই হোক, সেখানে গল্পটা আমরা জানি যে একজন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে শুরু করা মানুষ আজকে কোথায় এসেছে। আজকে আমাদের পার্লামেন্ট মেম্বারের মধ্যে মিনিমাম 40 মেম্বার আছে যারা গার্মেন্টস থেকে, মিনিমাম 10 ফুল মন্ত্রী আছেন, তাজুল ইসলাম সাহেব থেকে শুরু করে আজকে অন্যান্য মন্ত্রীরা আছেন, মেয়ররা আছেন, যারা এই গার্মেন্টস থেকে। সুতরাং এখানে আমরা যারা আছি, আপনারা যদি নিজেরা একটু সাহসের সাথে একটু উদ্যোগ শুরু করেন বলতে, যেখানে যে জব করার যে অভিজ্ঞতাটা পাইছেন, এটা আমরা পাই নাই। আমি ব্যক্তিগতভাবে আমিও পাই নাই। কিভাবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে একটা জায়গার মধ্যে একটা আলিয়া মাদ্রাসা লেকচারার হিসেবে জয়েন করি। একটা ছোট ফ্যাক্টরি করছে আমার বড় ভাই, সৌদি আরবে থাকে। এই ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না, 2014 সালে মারামারি লাগছে। আমরা সেই মারামারি ফিরাবার জন্য ওই মুরব্বীর পক্ষ থেকে গেছি। যাওয়ার পরে দেখি, হয় টাকা দেন, না হলে মেশিন বিক্রি করে দিব। হায় কি অবস্থা! আমি এক মুরব্বীকে সাথে করে নিয়ে গেছি, উনি বাংলাদেশের রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি। সরি, 2-1 মিনিট আপনাদের সময় নিয়ে নিচ্ছি। রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি, আমি ওনাকে বললাম যে আপনি কিছু টাকা দেন, এই ফ্যাক্টরির মধ্যে মারামারি লাগতেছে, তারপরে দেখা যাবে কি হবে। পরে কয় আমি টাকা আছে, ঠিক আছে দিলাম, কয় লাখ লাগবে। আমি বললাম যে আপনি 10 লাখ টাকা দিন, উনি 7 লাখ টাকা দিল। আমাকে বললো যে তুমিও কিছু দাও। তা আমি দেখলাম যে আমার এক বোনের কাছ থেকে
উনি বললো যে আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, উনি বললো স্বর্ণ বিক্রি করতে হবে। আমি বললাম এটা আবার কোন ধরনের কথা বলেন, আমি টাকা চাইলাম, আমি তার বাচ্চারে প্রাইভেট পড়াই। তা আমি বললাম যে আমি টাকা চাইলাম, আপনি আমার কাছে এই কথা বলতেছেন। হ্যাঁ তুমি নিয়ে যাও, পরে আমার টাকা দিয়ে দিও, 3.5 লাখ টাকা স্বর্ণ বিক্রি করে দিয়ে ওই ফ্যাক্টরিকে আমরা ওই দিন উদ্ধার করার চেষ্টা করলাম। পরবর্তীতে সৌদি আরবের ওই ভদ্রলোক বলতেছে যে ভাই আপনারা এইটাকে চালান, আমি পারতেছি না। তা আমরাও একটু আমি শিক্ষকতাও করি, আবার পাশাপাশি আইসা এই ফ্যাক্টরিটা একটু দেখাশোনাও করি। এই দেখাশোনা করতে যে দেখি যে এর মধ্যে তো বহুত চালনের যেমন ছিদ্র, বহুত ছিদ্র। এই একটু একটু করে টাকা যেতে 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 আমি অনেক ঘাটদানার মধ্যে পড়ে গেলাম। এখন আমার হয় চাকরি চলে যাচ্ছে, না হলে এই দিক দিয়ে ফ্যাক্টরির মধ্যে যে টাকা এনে দিছি এই টাকা মানুষেরা রিটার্ন করতে পারতেছি না। শেষ পর্যন্ত চাকরিটাকে ছেড়ে দিলাম, এই গার্মেন্টসের এই দিকে আসা পড়লাম। গার্মেন্টসে আসার পরে দেখি যে এটা তো আরেক জগৎ। তো সেই জগতের মধ্যে পুঁজি ছিল ডেডিকেশন, সেই পুঁজি ছিল চোখের পানি। সেখান থেকে আজকে একটা ইচ্ছা ছিল যে হয় মানে চলে যাব, না হলে এখানে দাঁড়িয়ে যাব। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষের ইচ্ছার সাথে থাকেন। তো সেখান থেকে আজকে টিকে গেছি বাজারে। আজকে 1, 2, 3টা প্রতিষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মতো ক খ না জানা একটা মানুষ অনিচ্ছাকৃতভাবে বেড়া জালে পড়ে যদি আমরা টিকে যেতে পারি, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা, যারা যেখানে জব করতেছেন, যারা যেখানে কন্ট্রিবিউট করতেছেন, তারা আরেকটু ইনিশিয়েটিভ নিলে এই দেশকে জাতিকে আরো আমরা অনেক দিতে পারবো। এই ব্যাপারে আমার শতভাগ বিশ্বাস। আমি আফ্রিকায় ঘুরে দেখলাম যে একটা হিউজ মার্কেট সেখানে অপেক্ষা করতেছে। আবার আমার সৌদি আরবে আগামী মাসে আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইনচার্জ বলতেছে যে এখানে নিয়ম হচ্ছে, আরো অনেক শহর হচ্ছে এবং আমাদের এই সেক্টরের আরো অনেক কিছু করার আছে, আপনারা এসে এখানে ব্যবসা করেন। সুতরাং আমাদেরকে শুধু খালি এই টেবিল থেকে একটু বাইরের দিকে তাকালেও আমরা আরো অনেক কিছু সম্ভাবনা এখানে বিরাজ করতেছে। আশা করি সেখানে আমরা অবস্থান রাখতে পারবো। আশা করি আবার ভবিষ্যতে অতি অল্প সময় আপনাদের সাথে দেখা হবে। যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি। আজকে এখানে আমি দাঁড়াতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি